Bismillahirrahmanirrahim. Can you hear me at the back? Before I start, will I say something regarding 7 March historic speech? I would like to express my gratitude to the most merciful Almighty Allah, who has given me strength and allowed me to stand before the august gathering. And let me express my gratitude to my late parents and also to my school teachers. I would like to express my gratitude to all the respected members of this institution. In the month of March, definitely I must show due respect and homage to the 30 lakhs martyrs of this country, and also our national founding father, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the other members of his family, those who have given their lives on 15th August. Showing due respect and homage, I would like to start. Respected Acting Vice Principal Wazir Sir, Coordinator Sir, Madams, Madam and Sirs, other respected senior teachers, and the officers of this institution and the other employees of this institution. আমি 7 মার্চের বক্তব্য বা এই অনুষ্ঠানে উদযাপন উপলক্ষে আমরা সব একত্রিত হয়েছি। আমরা সারাদিনের প্রোগ্রাম করার কথা ছিল, বাট উই কুড নট মেক ইট। We have started this program after 10:30. বিগত সময় এই কিছু সময়ে আমরা কয়েকজনের বক্তব্য খুব পুঙ্খানুপুঙ্খ করে শুনছি। আমি শোনার আগে পিছনের তিনজন কোঅর্ডিনেটরের সাথে এবং আনিস স্যারের সাথে শেয়ার করতেছিলাম যে স্যার, আমি এই আলোচনা সংক্রান্ত কি বলবো। তা স্যার আমাকে শিখাই দিলেন, স্যার আপনি এটা বলবেন। যে জিনিসটা আমাকে শিখাই দিয়েছেন, আমি একদম মোটামুটি মতো সেই জিনিসগুলো বলে এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে শামীম স্যার, নাহা ম্যাডাম এবং মুস্তাক স্যার, আমি মনে করছিলাম তারা আমাকে কিছু একটু লিখে দিবে, বাট তারা নিজেরটা লিখছে, আমারটা লেখে না। আমি ডেফিনেটলি মনে রাখবো জিনিসটা, আমিও তাদের দরকার হবে তখন লিখে দেবো। আমি আলোচনা শুনলাম নাদিরা ম্যাডামের, শুনলাম মালমা ম্যাডামের এবং নাহা ম্যাডাম। আমি নাদিরা ম্যাডাম থেকে শুরু করতে চাই। আমি এলোমেলো ভাবে 7 মার্চের গুরুত্বটা একটু পরে বলি। আগে স্যার ম্যাডামরা আমাকে যেভাবে ধনী করছেন সেই জিনিসটা একটু জানাই দিই। নাদিরা ম্যাডাম লাস্ট স্পিকার, she was a bit emotionally she had been expressing her anger regarding those high officials, those who are doing so. She has uttered a particular word, Begumpara, and Begumpara সংক্রান্ত আপনারা ইতিহাসটা জানেন। যেমন নাদিরা ম্যাডাম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। একটা তথ্য তুলে ধরেছেন যে 2500 বছরে যে শ্রেষ্ঠ ভাষণগুলা, সেই ভাষণগুলো 1983 সালে ইংল্যান্ডের একজন যুবক, যার নাম উনি বলে যাননি, যার নাম হলো ডেভিড এথফিথ। এই সালটা নাদিরা ম্যাডাম আপনার জানা দরকার। এই সালটা হলো 431 থেকে 1978 সাল। এই বইটাতে 41টা বক্তব্য আছে। বইটা লিখেছে জ্যাকব এথফিথ। এই বইটাতে বঙ্গবন্ধুর এই ভাষণটা ইনসার্টেড হয়েছে। এরপরে উনি আর একটা জিনিস বলে গেছেন যে আমাদের কিছুই ছিল না, কিন্তু আমাদের একটা জলরাশি ছিল। এই জলরাশিটা 1974 সালের 10ই জানুয়ারি মেরিটাইম অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, মেরিটাইম অ্যাক্ট,
যে মেরিটাইম অ্যাক্টের উপরে বেস করে আমরা বিশাল জলরাশি এখন আন্তর্জাতিক আদালত থেকে অর্জন করছি। এর আয়তন হলো 1,18,813 স্কয়ার কিলোমিটার। আমার ঠিক মনে নাই, তবে এরকম। এরপর দেখেন যে বঙ্গবন্ধুর এই ভাষণটা বিশ্বের প্রথম হলো ওই ইংল্যান্ডের ওই মানুষটা তার বইয়ে লিপিবদ্ধ করে গেছে। আর একটা কথা বলেছেন উনি যে মেমোরি অফ দি ওয়ার্ল্ড রেজিস্টার, মেমোরি অফ দি ওয়ার্ল্ড রেজিস্টার। এই বইটা এখানে আমাদের বঙ্গবন্ধুর এই ভাষণটা ইনসার্টেড করা হয় 2017 সালে। উনি বলেছেন 31শে অক্টোবর। এটা 31শে অক্টোবর না, এটা 30শে অক্টোবর সম্ভবত। ম্যাডাম আপনি চেক ব্যাক করেন, কারণ আপনার দরকার জিনিসটা। আমি ভুলে গেছি, আমার মনে থাকে না। এরপরে দেখেন নাজমা ম্যাডাম একটা কথা বলছে যে আমরা পানিতে মারবো, আমরা হাতে মারবো। বঙ্গবন্ধুর এই ভাষণের ভিতরে এই কথাটা আছে। এখানে একটা বিশেষ জিনিস লক্ষণীয় বিষয়টা হলো স্যার উইনস্টন চার্চিল 13ই মে 1940 সাল উনিও ঠিক ওনার ভাষণের ভিতরে 13ই মে 1940 সাল স্যার উইনস্টন চার্চিল ওনার বক্তব্যের ভিতরে আমি বলেছিলেন তোমরা জলে স্থলে আক্রমণ করো, জলে স্থলে। আর বঙ্গবন্ধু উনি একমাত্র যে সমস্ত স্পিচ গুলো পৃথিবীতে আজ পর্যন্ত বিখ্যাত হয়ে আছে তার ভিতরে স্যার উইনস্টন চার্চিলের বক্তব্যটা বিখ্যাত হয়ে আছে। ওনার বক্তব্যের ভিতরে দেখবেন, পড়ে দেখবেন যে জলে স্থলে কথাটা লেখা আছে। আর বঙ্গবন্ধুর ভাষণে যেটা ছিল সেটা হলো যে ভাতে মারবো, পানিতে মারবো। তার মানে কঠোরতা ছিল ভাষণের ভিতরে। এবার আসেন বঙ্গবন্ধুর এই ভাষণ, উনি একটা জায়গায় একটা কথা বলেন, নামটা বলছেন কথাটা যে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। উনি এই ইনশাল্লাহ শব্দটা ব্যবহার করছেন কারণ ওখানে হুজুর আছে, এটা উনি বলতে পারবেন। এটা সূরা আহাবের 23 এবং 24 নম্বর আয়াতে বলা আছে কথাটা। 23 নম্বর আয়াতে বলা আছে যে আমি আগামীকাল কাজটা করব, এখানে আয়াতটা শেষ। পরের আয়াতে বলা আছে যে আমি আগামীকাল আল্লাহ যদি চান তাহলে করব। সেই কারণেই ইনশাল্লাহ জায়গায় আমি ভাষণটা ডিসিশন বলছি। তারপরে আমার নাজমা ম্যাডাম, নাহার ম্যাডাম উনি একটা জায়গায় উল্লেখ করেছেন যে সেখানে সরাসরি স্বাধীনতার কোনো পয়েন্ট নাই। দিস ইজ ট্রু, সরাসরি স্বাধীনতার কোনো পয়েন্ট নাই। এবং আপনারা এখানে যখন বক্তব্যটা শুনছেন তখন খেয়াল করেন, আমার যতটুকু মনে পড়ছে যে বঙ্গবন্ধু 7ই জুন বলে একটা শব্দ উচ্চারণ করছেন। এই 7ই জুন হল 6 দফা ডে। যদিও এই 6 দফা করাচিতে সাংবাদিকদের সামনে 3 ফেব্রুয়ারি উনি বলেন এবং 8ই ফেব্রুয়ারি আমাদের এয়ারপোর্টে এসে এই 6 দফা প্রকাশ করে। ওখানে এই 7ই জুনের কথা বলা আছে কারণ এটা হলো 6 দফা দিবস। ওই 7ই জুনে 6 দফায় আন্দোলনের সময় কিছু মানুষ মারা যায়, সেই কারণে আমরা 5ই ফেব্রুয়ারি এবং 6 ফেব্রুয়ারি উদযাপন না করে এটা আমরা 7ই জুন উদযাপন করি। আর না মানে আপনি বলতেছিলেন যে আমাদের 6 দফা আন্দোলনের ভিতরে এটা নাই, স্বাধীনতার বিষটা নাই, পার্টিকুলার কোনো পয়েন্ট নাই। এখানে ফার্স্ট পয়েন্টে যেটা আছে সেই ফার্স্ট পয়েন্টে আমার যতটুকু মনে পড়ে সেটা হলো সংসদীয় পদ্ধতির প্রাপ্তবয়স্কদের ভোটে। সেকেন্ড ওয়ানে আছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি, এইটা হলো 2 নম্বরে। 3 নম্বরে আছে যে 3 নম্বরে আছে মুদ্রা। 2টা মুদ্রা হতে পারে, একটা মুদ্রা হতে পারে, কিন্তু এক দেশের সম্পদ আর দেশে পাচার হইতে পারবে না। একটা ফেডারেল ব্যাংকের আন্ডারে থাকবে। 4 নম্বরে আছে কর।
পর আমরা আমাদের অঞ্চলের পর আমরা নির্ধারণ করব এবং আমরা যে ফেডারেল গভর্নমেন্ট যেটা হবে সেই ফেডারেল গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিব, একটা পরিমাণ মতো টাকা দিব, যে টাকা দিয়ে সে যেহেতু অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্র সিস্টেম তো সেইটা চালাবে। এটা হলো 4। আর 5-এ আছে বৈদেশিক মুদ্রা, ব্যবসা বাণিজ্য, যেটা ব্যবসায়ী স্যার যারা আছেন তারা জানেন, যে আমার থেকে আপনারা ভালো জানেন, আমার এতটা জানা নেই। 5-এ আছে বৈদেশিক মুদ্রা, বৈদেশিক ব্যবসা বাণিজ্য আমরা নিজেরা চুক্তি করতে পারবো, নিজেরা বৈদেশিক মুদ্রা নিজেদের ক্যাপিটালে রাখতে পারবো, প্রয়োজনীয় একটা অংশ আমরা এটা দিব কেন্দ্রীয় সরকারকে। আর 6 হলো মিলিশিয়া বাহিনী, মিলিশিয়া আধা সামরিক বাহিনী, এবং বিস্তারিত যেখানে লেখা আছে সেখানে এটা আছে নেভাল হেডকোয়ার্টার তৈরি করতে হবে আমাদের এই অংশে। এই হলো তার মানে টোটাল 6 দফাটাই ভিতরেই স্বাধীনতার টোটাল সামগ্রিকভাবে স্পষ্ট হয়ে উঠল। এ কারণে আইয়ুব খান এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। সেই সময় পিপুলস পার্টি নেতারা যেটা দেশ ভাগের একটা ইঙ্গিত হিসেবে দেখছে। আমি কি বুঝাইতে পারলাম? এবং নাদিরা ম্যাডাম আরেকটা জিনিস বলে গেছেন যে আমাদের এই ভাষণটা 7 মার্চের এই ভাষণটা অলিখিত, এবং পৃথিবীর অলিখিত আরেকটা ভাষণের কথা উনি বলে গেছেন, মার্টিন লুথার কিং। যে ভাষণটা ছিল ম্যাডাম এটা 1963 সালের 28 অগস্ট। আপনি একটা মাত্র লাইন বলে গেছেন, পরের লাইনগুলো বলেন নাই। আপনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম, ওই পরের লাইন হল I have a dream that one day the nation will rise up, lead out of the true meaning of its creed, and hold this truth to be self-evident that all men are created equal. এইটা হলো তোমার পরের লাইনগুলো। আর উনি আরেকটা কথা বলেছেন, সেটা হলো যে 41টে ভাষণ যেখানে আছে, এই 41টে ভাষণে বঙ্গবন্ধু ভাষণের ওখানে আপনি যেটা বলেছেন ঠিক আছে, কিন্তু ওখানে একটা স্টাইল শব্দ আছে, আমি ভুলে গেছি, অনেক আগে করছি, স্টাইল শব্দ আছে। এবার দেখেন যে পৃথিবীতে যে ভাষণগুলো বিখ্যাত হয়েছে এই ভাষণগুলো সব অলিখিত। আব্রাহাম লিঙ্কনের ভাষণের কথা বলে গেছেন গেটিসবার্গ অ্যাড্রেসে, এটা 3 মিনিট 17 সেকেন্ডের একটা ভাষণ, 3 মিনিট 17 সেকেন্ডের একটা ভাষণ। সে কারণে একজন সাংবাদিক ক্যামেরা রেডি করতে করতে ভাষণ শেষের উপরে ভূমিকা বলছিল যে আই এম সো irritated that I could not prepare my camera to keep everything within my camera. সে দুঃখ করে বলছি। এটা 1863 সালের 19 নভেম্বর। আপনারা ইতিহাসের, আমি ইতিহাসের ছাত্র না, আর আমি ছাত্র হিসেবে অসংখ্য দুর্বল ছাত্র ছিলাম, আমার মনেও থাকে না। এটা হলো 1863 সালের 19 নভেম্বর। আর ঠিক 100 বছর পরে মার্টিন লুথার কিং 1963 সালের 28 অগস্ট তার এই বিখ্যাত ভাষণটা দেয়। কিন্তু এখানে একটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হলো যে এই বিখ্যাত ভাষণটা কিন্তু লিখিত, শুধুমাত্র ওই অংশটা আই হ্যাভ এ ড্রিম, এই অংশটুকু শুধু অলিখিত। আর পুরো 5 পৃষ্ঠার একটা ভাষণ এটা। এটা 1963 সালের 28 অগস্ট। আমাদের সাথে সাথে আরেকটা জিনিস আমরা মনে রাখি, এই মার্টিন লুথার কিং মারা যায় 4 এপ্রিল 1900 কত সালে মনে আছে? 1968 সালে। 1968 সালের 4 এপ্রিল তাকে আততায়ীর হাতে নিহত হতে হয়। এই আততায়ীর নাম ছিল জ্যামসন আর রে, জ্যামসন আর রে। আর আব্রাহাম লিঙ্কন যাকে যে মারে, আব্রাহাম লিঙ্কনকে মারে হলো 1865 সালের 14 এপ্রিল। 1865 সালের 14 দেখেন পৃথিবীতে যত বিখ্যাত ভাষণ আসছে এর মধ্যে মার্টিন লুথার কিং 1963 সালে,
আব্রাহাম লিঙ্কন 1864 সালে, বিখ্যাত ভাষণ নেলসন ম্যান্ডেলার 21শে সেপ্টেম্বর 1953 সাল। উনি বলছিলেন স্বাধীনতা অর্জনের বিকল্প কোনো পথ নেই, কোনো সহজ পথ, স্বাধীনতা অর্জনের সহজ কোনো পথ নাই। আমি পরে একটা বিশেষ দিন আপনাদেরকে বলতে চাচ্ছি, খেয়াল করেন। উনি বলছেন যে স্বাধীনতা অর্জনের সহজ কোনো পথ নাই। স্যার উইনস্টন চার্চিল উনি খুব কঠোর ছিলেন ওনার ভাষণে। উনি বলেছিলেন যে আমার দেওয়ার মতো কিছু নেই, আছে 4টে জিনিস: রক্ত, ঘাম, অশ্রু আর কষ্ট। এখানে আরেকটা জিনিস সাইড বাই সাইড বলে রাখি যে নাদিরা ম্যাডাম যে রেমিটেন্সের কথা বলেছেন, যে আমাদের মতো হাই অফিসিয়ালসরা এখান থেকে টাকাগুলো নিয়ে বেগমপাড়ায় নিয়ে যায়, and this is true, and this is not hide and seek case, it is a completely fact. এখন আমাদের প্রতি, আমাদের দেশের প্রতি আমাদের ন্যূনতম ভালোবাসা এখন পর্যন্ত জন্মায় নাই। পাশাপাশি যদি আপনারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা ইতিহাস দেখেন, যে জার্মান 28টে রাষ্ট্র যে যুদ্ধে তৈরি করছিল, যে জার্মান একসাথে 600 বিমান পাখি ইংল্যান্ডকে আক্রমণ করে, 2টা জায়গায় উনি বোম ফেলতে নিষেধ করছিলেন। একটা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি আর একটা হলো কেমব্রিজ ইউনিভার্সিটি। এই 2টা জায়গায় উনি বোম ফেলতে নিষেধ করছিলেন এবং বোম ফেলে নাই। সেই কারণে ফ্রান্সের সেই ইউরোপের সেই ইউনিভার্সিটিগুলো এখনো পর্যন্ত আমাদের দেশের সন্তানদেরকেও লালন পালন করছে। অথচ আমরা নিজেরা কি করছি? ইউ আর knowledgeable enough, wise enough to see and to understand. দেখেন, এরপরে 1975 সালে প্যাট্রিক হেনরি, ভার্জিনিয়ার একজন স্বাধীনতাকামী নেতা, উনি বলছিলেন আমাকে স্বাধীনতা দাও নয়তো মৃত্যু। এবার আসেন মহাত্মা গান্ধী 1942 সালের 8ই আগস্ট। মহাত্মা গান্ধী ডেফিনেটলি এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সেই সময়কার একজন বলিষ্ঠ নেতা, যে ভারতের জাতির পিতা। উনি ওনার বক্তব্যে, আমার বঙ্গবন্ধু যেভাবে বক্তব্যে ক্লিয়ার ইন্ডিকেশন দিয়ে গেছেন স্লোরি, খেয়াল করেন। নাজমা ম্যাডাম বলছে যে 1107টা শব্দ, সম্ভবত ম্যাডাম এই শব্দটা উচ্চারণ করছে, 1107টা শব্দ। এটা মূল শব্দ হলো 1080টা, আর টোটাল শব্দ হলো 1107টা। এই বক্তব্যে উনি গ্রাজুয়ালি সব লাস্টে যে এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ। প্রথমে কিন্তু পিরিয়ড যখন দিয়েছেন তখন উনি বলেছেন, ঘটনা ব্যাখ্যা করেছেন, 52 ভাষা আন্দোলন, 54 তুফান ক্ষমতায় বসতে পারে নাই, 58 সালে 58 সালে বঙ্গবন্ধুরা বলছেন 58 সালে আমরা 58 সালে আইয়ুব খান মার্শাল্লাহ দিয়ে আমাদেরকে জিম্মি করে রাখছে 10 বছর। ইলিয়া খান সাহেব আসলেন, উনি বললেন আমাদেরকে গণতন্ত্র দিবেন, আমরা মেনে নিলাম। উনি বললেন গণতন্ত্র দিবেন, আমরা মেনে নিলাম। এরপরে ভোটাভুটি হলো, নাজমুল ম্যাডাম উচ্চারণ করেছে 309টা সিট, 309টা সিট। এখন এই যে ভোটাভুটি সব হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, আমরা জয়লাভ করছি 70 নির্বাচনে, কিন্তু আমাদের হাতে ক্ষমতা দেওয়ার তালবাহানা শুরু করলো। এই তালবাহানার উদ্দেশ্য হলো, এটাকে ইংরেজিতে বলে টাইম গেইন, ইংরেজিতে বলে টাইম গেইন। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। যখন 23 মার্চ শেষ পর্যন্ত এসে 23 মার্চ আমাদের অধিবেশন করতে বঙ্গবন্ধু মেনেও নিলেন, আমরা সেখানে আলোচনা করব। কিন্তু 23 মার্চ হঠাৎ করে 1 মার্চ এটা বন্ধ করে দিলেন। জুলফিকার আলী ভুট্টো কনস্পিরেসিতে, জুলফিকার আলী ভুট্টো he was a bastard,
in no probability history was bastard. জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা কোন অবস্থাতেই বাঙালিদের হাতে দিতে চায় নাই। উনি ইয়াহিয়া খানকে বুঝায় তুলে রাখছেন যে না, এই অবস্থায় চলতে পারে না, এটা আমরা করবো না। 34 মাস গণপরিষদের যে সভা অ্যাসেম্বলি, এই অ্যাসেম্বলিটা উনি বন্ধ করে দিলেন এবং 4 তারিখে যখন হরতাল হলো, হরতালের সময় বিশেষ করে চিটাগাঙে ম্যাসিভ ক্লিন হয়। এই সময় চিটাগাঙে ম্যাসিভ ক্লিন হয়। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে 7ই মার্চের ভাষণ। 7ই মার্চ যখন আসছে, এটা দেখেন, তার আগে আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন যে কোন দেশের স্বাধীনতা ম্যাডামরা আলোচনা করে গেছেন খুব ভালোভাবে, যে মধ্যপ্রাচ্যের কথা তুলে ধরেছেন, সিরিয়ার কথা, লেবানন, স্পেশালি মধ্যপ্রাচ্যের কথা, এবং ভিয়েতনামের কথাও ম্যাডাম বলে গেছেন। ভিয়েতনামের ওখানে আরেকটা জিনিস ছাত্ররা তাকে সুবিধা, তো ভিয়েতনামের আরেকটা জিনিস জানা দরকার আমাদের, যে ওখানে আমেরিকান সোলজার 50,000 8 সোলজার ভিয়েতনামের যুদ্ধে মারা যায়, আমেরিকান সোলজার। যাও ভিয়েতনামের যুদ্ধের দিকে আমি না যাই, এই 7ই মার্চের ভাষণ উনি দিলেন। এই ভাষণটা একসময় 2017 সালের মতান্তরে, আমি জানি না এক্স্যাক্টলি, নাদিয়া ম্যাডাম বলতে পারবে এটা 30 অক্টোবর না 31 অক্টোবর। স্যার আপনারা দেখে নিতে পারেন এটা 30 অক্টোবর না 31 অক্টোবর। আমার আমি পড়ছি, আমি ভুলে গেছি, আমার মাথায় দেখা গেছে 30 অক্টোবর। তখন এখানে আরেকটা জিনিস জানা দরকার, ওই সময় এর ডিজি কে ছিলেন, নাদিয়া ম্যাডামের ডিজি কে ছিলেন মেমোরি অফ দি ওয়ার্ল্ড রেজিস্টারে? এটা হলো ইরিনা বগুয়া। এর নাম হলো ইরিনা বগুয়া, মনের নামটা ইরিনা বগুয়া। এখন এই 7ই মার্চ আবার ওই জায়গায় ফিরে দেয়। হ্যাঁ, না, উনি হোয়াইট, খুব সুন্দর দেখতে, একদম মানে সুস্মিতা সেনের থেকেও সুন্দর, সুস্মিতা সেনের থেকেও সুন্দর, বাট উনি হোয়াইট। এটা ইনসার্ট করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে আমি বলেছি 431 থেকে 1978 সাল পর্যন্ত যে হিউজ ইউনিটি ডকুমেন্টারি পর্যালোচনা করে জ্যাকব এর ফিলিপ যে বইটা করেছে, যেখানে এই ভাষণটা আছে, আমাদের বঙ্গবন্ধু ভাষণ, এটা কততম এক্স্যাক্টলি আমি ভুলে গেছি, ওখানে কত নম্বর সিরিয়ালে আছে মনে থাকে না, সংসারে মনে থাকে না, আর লিখিও না, আমার লিখতে ইচ্ছে করে না। কেন? লিখলে বানান ভুল লিখি, এই কারণে আমি লিখি না। এই যে বক্তব্যটা কেন মেমোরি অফ দি ওয়ার্ল্ড রেজিস্টারে যুক্ত হল, আমরা যারা সম্মানিত স্যার ম্যাডামরা আছি, আমাদের এই জিনিসটা জানা দরকার। 7ই মার্চের ভাষণে কি আছে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা প্রত্যেকটা মানুষ জানি, কিন্তু এখানে প্রশ্ন হলো যে 7ই মার্চের ভাষণ কেন এই মেমোরি অফ দি ওয়ার্ল্ড রেজিস্টারে আসে? এই ক্ষেত্রে আপনাকে প্রথম দেখতে হবে যে হোয়াট ফর দিস মেমোরি অফ দি ওয়ার্ল্ড বুক রেজিস্টার ইজ ক্রিয়েটেড, হোয়াট ফর, কোন কারণে এটা এই রেজিস্টারটা তৈরি করা হয়েছে? সেখানে তৈরি করা হয়েছে সেই সমস্ত জিনিস যার ইউনিভার্সাল সিগনিফিকেন্স আছে, সেই সমস্ত হিউম্যানিটির কথা যা পরবর্তী প্রজন্ম এখান থেকে কিছু শিখবে, সে এখানে দেওয়া আছে। কারণ আমরা সবাই ওই ইরিনা জিকোভার থেকে শুরু করে ওই সময় ফ্রান্সের আর এই যে ইউনেস্কোর যে সমস্ত কর্মকর্তা কিন্তু ছিলেন, বিশ্বের যে সমস্ত ব্যক্তিবৃন্দ ছিলেন, তারা সবাই কিন্তু এভরিবডি নোজ দ্যাট হাউ গ্রেট দিস বাঙালি নেশন। বঙ্গবন্ধু এই 18 মিনিটের ভাষণে উনি 2 বার বলছেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উনি কিন্তু দেখেন পর্যায়ক্রমে প্রথমে কিন্তু, কারণ এহিয়া খান 5 তারিখে, এহিয়া খান
জেনারেল এহিয়া, উচ্চারণটা কি আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, জেনারেল ইয়াহিয়া না এহিয়া, এহিয়া, এহিয়া খান। ওনার একটা বান্ধবী ছিল, জানেন আপনার ওনার বান্ধবীর নাম নূরজাহান। ইয়াহিয়া খান ওয়াজ এ বুজার, এবং ওনার বান্ধবী ছিল এই নূরজাহান, সুর সম্রাজ্ঞী, সুর সম্রাট। বঙ্গবন্ধুকে ফোন করে বলে যে আপনি এমন কোনো সিদ্ধান্ত নেন না, এমন কোনো ডিসিশন নেন না যেখান থেকে ফিরে আসা যাবে না। তার মানে ইয়াহিয়া খান and the Pakistan authority could understand that something is going to take place on 7 March. They could foresee because টোটাল এই যে একজন ম্যাডাম বলে গেছে 7 কোটি জনগণ, 7 কোটি না 7.5 কোটি, দাঁড়িয়ে ম্যাডাম 7 কোটি শব্দটা উচ্চারণ করলে 7.5 কোটি। যা আমি কিন্তু মানে আমাদের নিজেদের জানার জন্যই বলছি, আমিও জানি না, আমি অনেক কিছু শিখছি তিনজনের কাছ থেকে, আজকে যা শিখছি আগামী 10 বছর আমি এই 3 শেখা দিয়ে চলে যাবো। নেক্সট 10 ইয়ার্স। এখন ইয়াহিয়া খান ওনাকে ফোন করে বললেন যে আপনি এমন কোন সিদ্ধান্ত দেন না যেখান থেকে ফিরে আসা যাবে। সে কারণে কিন্তু উনি স্টেজে দাঁড়িয়েই প্রথম বলেছিলেন যে উইথ এ হেভি হার্ট আই স্ট্যান্ড বিফোর ইউ, মানে বাংলায় বলছিলেন যে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। এখন উনি বলতে যখন পুরো প্রিয়টা ইতিহাসটা বলা হয়ে গেল, 70 নির্বাচন পর্যন্ত বলা হয়ে গেল, তারপরে উনি যে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনায় যে আমাদের মানুষের উপরে যে গুলি চালানো হয়েছে সেই জিনিসগুলো বর্ণনা করতেন। এরপরে দেখেন, খেয়াল করেন, এরপরে কিন্তু উনি বলছেন যে আর যদি একটা গুলি চলে তাহলে তোমাদের যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, আওয়ামী লীগের নেতৃত্বে গ্রামে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। কোথায় কোথায়? প্রথমে পাড়ায়, মহল্লায়, তারপরে ইউনিয়নে, সাব ডিভিশনে, সব জায়গায় সংগ্রাম পরিষদ গড়ে তোলার জন্য উনি বলে দিলেন। এখন এই যে হিউজ জনগোষ্ঠী আমাদের, সেই সময় আমি বলবো এটা হিউজ জনগোষ্ঠী, 7.5 কোটি মানুষ। এই 7.5 কোটি মানুষ কিন্তু আমরা সবাই তখন তাকিয়ে আছি নেতা কি বলে। তো উনি কিন্তু কোনো কিছু সাজিয়ে আসেননি, কোনো কিছু জিজ্ঞেস করে আসেননি। যখন লাস্ট মুহূর্তে উনি বাসার থেকে বেরোন, আমার ফাদার অফ দি নেশন যখন বাসার থেকে বেরোন, তখন আমাদের বঙ্গমাতার কাছে জিজ্ঞেস করেছিলেন আমি কি বলবো। বঙ্গমাতা উত্তর দিয়েছিলেন তোমার মনে যা বলে তুমি তাই বলবো। এবং উনি ওখানে দাঁড়িয়ে আমরা যারা সামনে বসেছিলাম আমাদের মনের কথাটা উনি এক্স্যাক্টলি তুলে ধরেছেন, এবং সে কারণেই ভাষণটা এত বিখ্যাত হয়েছে। দেখেন, নাজিয়া ম্যাডাম যখন মার্টিন লুথার কিং এর বক্তব্যের কথা বললেন, এই মার্টিন লুথার কিং এর বক্তব্যের ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো হাউ টু রিফর্ম দি সোসাইটি। সেখানে স্বাধীনতার কথা বলা নেই, সেখানে বলেছে সমাজ পরিবর্তনটা কিভাবে করতে হবে। আপনারা হলো ডেফিনেটলি আমার বিশ্বাস, বিশেষ করে ইংরেজি স্যাররা তো মুখস্থই আছে মার্টিন লুথার কিং এর স্পিচটা, আবার সবার আমাদের তাকায় মার্টিন লুথার কিং এর স্পিচটা, ওখানে সমাজ পরিবর্তনটা, সমাজ কিভাবে পরিবর্তন করতে হবে এই জিনিসটা তুলে ধরা আছে। আবার মহাত্মা গান্ধী তখন 1942 সালের 8ই আগস্ট যখন বক্তব্য দেয়, তখন উনি স্বাধীনতার ইমপ্লিকেশনটা, স্বাধীনতা কেন দরকার এই জিনিসটা বুঝাইছিলেন। খেয়াল করেন আমরা কিন্তু এখন 7ই মার্চের ভাষণ ওইটা দেখবো আর শুনবো আর এখানে শেষ থাকবো, আমরা এখন সেই স্টেজে নাই, আমরা ওই স্টেজ আরো 49 বছর আগে পার হয়ে চলে আসছি। তো আমার জাতির পিতা যখন এই ভাষণটা দিলেন, তখন পুরো যুদ্ধের প্ল্যানটা উনি ধরে দিলেন। পুরো যুদ্ধের প্ল্যানটা উনি একটার পর একটা 1 by 1 সব তুলে ধরে আমাদের সামনে তুলে ধরেছেন। এখন এই ভাষণটা যখন ওয়ার্ল্ড রেজিস্টারে আসলো, তখন আমরা বাঙালিরা শুধু একটু ট্রেনে খুশি হই, তাই না, যে আমাদের জাতির পিতার ভাষণ
মেমোরি অফ দি ওয়ার্ল্ড রেজিস্টারে ইনসার্টেড হয়েছে। না, এই জায়গায় আমরা সন্তুষ্ট না। আমরা সন্তুষ্ট হলে এই জায়গায় যে এই ভাষণটা এই জন্য এখানে এর প্রিলিউডটা যেটা দেওয়া আছে, সে বঞ্চিত মানুষের পক্ষের কথা ওই 1971 সালে 7ই মার্চ বলে গেছে এবং আজীবন এই ভাষণটা জীবিত থাকবে। বিকজ এটা বঞ্চিত মানুষের শোষণের চিত্র তুলে ধরেছে এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেই দিক নির্দেশনাগুলো একমাত্র বঙ্গবন্ধু তার ভাষণে 7ই মার্চের ভাষণে বলে গেছে। আর যতগুলো ভাষণ হোক, যদি আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস, উনি সিস্টেমের কথা বলে গেছেন, উনি সিস্টেমের কথা বলে গেছেন যে গভর্নমেন্ট শুড অফ দি পিপুল, বাই দি পিপুল অ্যান্ড ফর দি পিপুল। নাজমুল ম্যাডাম 25শে মার্চের কথা বলছিলেন। আমি শুধু মানে কোন ম্যাডাম কি বলেছে এটা বলার উদ্দেশ্য হলো যে আমি খেয়াল করে শুনতেছিলাম আর আনিস স্যার বললো, স্যার এইগুলো শুনবেন, শুনে এইগুলো বলবেন আপনারা। তো আমি যথারীতি সিনিয়র একজন মানুষ, স্যার একটা ব্যাপার আছে, আমি যথারীতি আবার আমি বললাম এক সময় চাইলাম নাহার ম্যাডামের স্ক্রিপ্টটা চাইলাম, আমি দেখলাম। নাহার ম্যাডাম বললেন না স্যার এটা দেওয়া যাবে করে না বলে, মানে আমি বিস্মিত হয়ে গেছি। আমারও মনে থাকলো, আমি কোন সময় স্ক্রিপ্ট চাইলে আমি বললাম। দেখেন এই 7ই মার্চের ভাষণ, এর যে প্রত্যেকটা শব্দ একটা মাহাত্ম্য, প্রত্যেকটা শব্দ, এবং এটা একমাত্র সৃষ্টিকর্তার ইঙ্গিত ছাড়া এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা বলে একটা কথা বলি, হলো অপারেশনাল অর্ডার। আমরা যুদ্ধের সময় লিখি, অপারেশনাল অর্ডার লিখি। অপারেশনাল অর্ডারটা হলো যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে মায়ানমারের সাথে, আমরা এখন যুদ্ধ করতে যাবো, যুদ্ধ করতে যাওয়ার আগে কি কি করতে হবে, কোন ইউনিট কি করবো। উনি একটা কথা বলছিলেন, আমাদের এই যে সম্মানিত মুক্তিযোদ্ধা, উনি বলতেছিলেন যে ওনার সেকশনে 11 জন সৈনিক ছিলেন। তারপরে রেডি করতে গেছে, রেডি শব্দটা হলো ইংরেজি শব্দ, ভুল শব্দটা হলো রেকগনিসেন্স, তার মানে দেখে আসা, সব ভালোভাবে দেখে আসে, এটাকে বলে রেডি। তারপরেই অপারেশন প্ল্যানটা করে যে ওই জায়গায় আমার এতগুলো সোলজার পাঠাতে হবে, এইটা ব্যাটালিয়ন পাঠাতে হবে, এখানে এই পরিমাণ গোলাবাদ করতে হবে, এই প্ল্যানটা, এটা অপারেশন অর্ডার হলো অপবলি আমরা। এই অপারেশনাল অর্ডার, বঙ্গবন্ধুর বক্তব্যটা, এই ভাষণটা টোটালটা একটা অপারেশনাল অর্ডার। এই অপারেশনাল অর্ডার দেওয়ার পরে 7ই মার্চ চলে গেল। তারপরে কোনো এক সময় 25শে মার্চ কালো রাত্রি আসলো। 25শে মার্চ কালো রাত্রি আসলে স্বাধীনতার ঘোষণার কথা নাজমা ম্যাডাম বলেছেন আর নাদিয়া ম্যাডাম বলেছেন। এই 50 বছর পরে এসেও স্বাধীনতার ঘোষককে সেটা নিয়ে আমরা যুদ্ধ করি। এর থেকে কষ্টের, ম্যাডামের সাথে আমিও একমত, এর থেকে কষ্টের আর কিছু হইতে পারে। তো ওই 7ই মার্চে 25শে মার্চ before he was arrested by the occupied army, উনি বলছিলেন, উনি যে লিখছিলেন ম্যাডাম, ওখানে উনি যে কথাটা বলছিলেন সেটা ওনার কথার শেষ অংশ, মানে ম্যাডাম যেটা বলছে তার পরে আমি শুধু গান বলে দিচ্ছি। উনি বলছিলেন, this may be my last message from today Bangladesh is independent. I call upon the people, wherever you might be, with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. এই কথাটা উনি ওখানে বলে দেন। আপনার বক্তব্যের কথা বলতে বলতে যে জায়গায় ওই জায়গাটায় এই কথাটা আছে। যাই হোক, এই হলো 7ই মার্চে আমি একটা কম্পেয়ার করলাম আমার বিশ্বে যে সমস্ত শ্রেষ্ঠ বক্তা, যাদের শ্রেষ্ঠ ভাষণ যেগুলো আছে, সেই ভাষণগুলোর ভিতরে কি ছিল আর আমাদের ভাষণের ভিতরে কি ছিল। কারণ 66 দফার পরে আমাদের আর পিছিয়ে ঘিরে দেওয়ার জায়গা ছিল না। তো জায়গা যেহেতু ছিল না, তো সমস্ত বাঙালি, বহু মানুষ এখানে যারা আসছেন, আপনারা দেখছেন একজন পুরো চাষা, সে কিন্তু গাছে উঠতেছিল, খেয়াল করছেন।
তো এটা দেখেন জুলিয়াস সিজার একটা কথা বলা আছে, সোহেল স্যার, তারপরে মাহবুব স্যার, রবিল স্যার, শামীম স্যার, আর কই শবনম স্যার, সমীরণ স্যার, আর হ্যাঁ পাঁচজন না, শামীম স্যার, তো চারজন স্যার, শামীম স্যার বাকি আছে। রবি স্যার না, রবি কই ওখানে চারজন, আর এখানে চারজন ক্লাস্টারে রবি আছে। দেখেন জুলিয়াস সিজারের একটি সিম্পুল একটা কথা বলা আছে, যে what God withholds you than to mourn for him. You already love him once, not without cause. You already love him once, not without cause. What God withholds you than to mourn for him. যে আজকে স্বাধীনতা যে মানুষটার হাত ধরে এই বাংলার মাটিতে আসছে, একটা স্বাধীন ভূখণ্ডের তৈরি হয়েছে, আমরা স্বাধীন জাতি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারছি, মাথা শুধু তাই না, আজকে অলমোস্ট 50 ইয়ার্স পরে এসে আমরা কিন্তু আমাদের সেই জাতি সত্তাটাকে তুলে ধরতে সমর্থ হয়েছি। এটা সমর্থ কেন হয়েছি সেই জিনিসটা একটু আমাদেরকে জানা দরকার, আমাদের ছাত্রছাত্রীদেরকে জানানো দরকার। সেটা হলো যে বঙ্গবন্ধু believed that if you educate the people of your country, only then the poverty free will leave this country. Poverty free. And taking this point in the mind of the government, especially the present Honorable Prime Minister, who will take this initiative to invest in girls and women's education, only because if you educate the girls, they will have a voice in their family. Financial security is much more effective to remove the early marriage, to remove the discrimination, and justice will be there, emancipation will be there, and freedom will be there. Emancipation and freedom, these are the two same things to the extent, but not that. Emancipation এক জিনিস, freedom আর এক জিনিস। তো নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়ন, নারীর লেখাপড়া শেখা, এটার উদ্দেশ্য কিন্তু নারীদেরকে তুলে ধরা না, উদ্দেশ্য হলো যে এই পুরো জাতিটাকে তুলে ধরা। এবং যদি if the girls are educated, definitely they are not going to early marriage, definitely, and they will keep themselves apart from taking issues in the initial stages. So all sorts of benefits are there, only lying in this particular one, that investing women and girls education. So এই সমস্ত জিনিস সংগঠিত করেই কিন্তু 7ই মার্চের এই ভাষণটা ওয়ার্ল্ড ডকুমেন্টারি রেজিস্টার, ওয়ার্ল্ড রেজিস্টার অফ মেমোরি অফ দি ওয়ার্ল্ড রেজিস্টার, এই ওয়ার্ল্ড রেজিস্টারে যুক্ত করতে সমর্থ হয়েছে। আমি আবারও কৃতজ্ঞতা জানাবো সেই ইলনা গোগোভাকে, যিনি ডাইরেক্টর জেনারেল ছিলেন এই অংশে, কৃতজ্ঞতা জানাবো। আর ম্যাডাম আরেকটা জিনিস বলেছেন যে তৎকালীন আমাদের ওই সময় ফ্রান্সের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম স্যার এবং আরেকজন তার কথা বলে গেছি, আমি ভুলে গেছি, আরেকটা নামও বলছেন, হ্যাঁ মফিদুল ইসলাম, মফিদুল না না আমার ভুলে গেছি, ওই যে লিখে রাখবো বলছি, আমার তিনজনকে একজনও লিখে রাখবো। যেমন 7ই মার্চের ভাষণ আপনারা সব আলোচনা শুনছেন। আমার কথা হলো, আমার আর্জি, আমাদের এই দেশটাকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যাতে সুন্দর করে রেখে যেতে পারি, এর জন্য উই নিড টু টেক পেন, উই নিড টু স্যাক্রিফাইস আওয়ারসেলফ দি ওয়ে দ্যাট 30 lakh martyrs did sacrifice themselves for the freedom of this country, to make this country free from the hands of occupied army Pakistan. In the same way, after 50 years, let us all take an oath so that we can stand before the hurdle, we can surpass, we can overcome, and we can win the game. এখন এর জন্য দরকার মনের শক্তি, এর জন্য দরকার মনের শক্তি। বঙ্গবন্ধু
ওনার ভাষণে একটা কথা বলেছেন যে 23 বছরের দীর্ঘ ইতিহাস, 23 বছরের দীর্ঘ ইতিহাস, কিন্তু দীর্ঘ ইতিহাস, কিন্তু 23 বছরের মধ্যে 11 বছর উনি হি হ্যাড বিন ইন জেল। 23 বছরের ভিতরে 11 বছর হি হ্যাড বিন ইন জেল। 11 বছর 6 মাস এক্স্যাক্টলি আমার মনে নেই, তারা হিস্ট্রি স্যার ম্যাডাম আছেন, আপনারা জানেন। 11 বছর 6 মাস। যাই এখন এই 7ই মার্চের আলোচনা এটা ডিভাইডেড। You cannot make it finish within 1-2 hours. If we start dissecting the words, what he has uttered within these 1,107 words, it is very difficult to describe or to narrate or to find out or to figure out the essence of those sentences. So, আমরা যে যাই বলি, বঙ্গবন্ধুর এই জ্ঞান আমার পরবর্তী প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে, যেভাবে এখন পর্যন্ত আমরা ধরে রাখছি। আমার দৃঢ় বিশ্বাস যে আমার জাতি এইভাবেই ধরে রাখবে এবং এই দেশকে যে উদ্দেশ্যে উনি সেই মেরিটাইম অ্যাক্ট বলেন, ইন্টারন্যাশনাল লিয়াজও বলেন, সব কিছু করেছেন, ডেফিনেটলি হিজ ড্রিম উইল বি ম্যাটেরিয়ালাইজড ইন দ্য ডেজ টু কাম। আমরা we can pray to Almighty so that Almighty fulfills the desire of our founding nation father, that বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাই আমি আর কথা বলবো না, কারণ এই বিষয়ে আমার অত জ্ঞান নাই, আমার জানাও নাই। আমরা অনেক আলোচনা শুনছি। আমি ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করবো নাহার ম্যাডামের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার নাজমা ম্যাডামের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার নাজিরা ম্যাডামের প্রতি, এবং বিশেষভাবে কৃতজ্ঞতা তার মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, মুক্তিযোদ্ধা আব্দুল মালিক প্রতি। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার দাস স্যার, তামান্না ম্যাডাম ও শামসুল স্যারের প্রতি, যে জুড়ে এই জিনিসটা যথাসময়ে দেওয়ার জন্য। স্যার, আপনারা অনেক পেন দিয়েছেন। You have done so many things for this institution, and last of all, definitely in this big gathering, I would like to express my gratitude to those respected teachers of this institution, those who have taken huge initiative to reform the rooms and other things. Shamim sir, মুস্তাক স্যার, তারপরে এই স্যার, মানে একটা নাম বলতে আমার লাল বাঙ্গালি স্যার, জোয়া স্যার, ম্যাডাম, everybody is taking pain. একটা ভালো অবস্থানে আসছে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো যে ছবিগুলো লাগানো হয়েছে, আমার সোহেল স্যার একটা কিছু ছবি লাগাইতেছেন, এটা আমরা এখন করে ফেলবো। আর যে ছবিগুলো লাগাইলেন আমার ওই দিকে স্যার, ওই স্যার স্যাররা যে ছবিগুলো লাগাইছেন, এগুলো আমি ছবি তুলে পাঠাইছিলাম চেয়ারম্যান মহোদয়ের কাছে, আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান মহোদয়ের কাছে। স্যার আমাকে ফোন করে ধন্যবাদ জানাইছে এবং বলছে মুস্তাফি যে এগুলো এখন কিভাবে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে করা যায়, সেখানে তুমি স্মার্ট লাইট দিতে বলবো কি না বলবো, দিলেন দিস। So we will discuss this afterwards. কিন্তু এই দিক থেকে আমি ধন্যবাদ দিতে চাই স্যারদের এই একনিষ্ঠ শ্রদ্ধা এই প্রতিষ্ঠানের প্রতি আছে এটা দেখে, এবং এই শ্রদ্ধা থাকলে, এই সম্মান প্রতিষ্ঠানের প্রতি থাকলে আপনাদের প্রতিষ্ঠান খুব অল্প দিনে এর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ স্যার। আমি সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। So, আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ once again, especially those who are the renowned speakers have been standing behind these days and they have expressed themselves, they have presented themselves in such a manner. Definitely this thing will be imprinted in our keen mind throughout our life, and we will be able to recollect all those things from our subconscious mind to the conscious mind after coming back from here, after one day, after 2 days, after 3 days, even after few years, we will be able to recollect and remember those bright faces have been standing behind the rostrum. Yes, so madam, thank you very much once again. আর আমি সর্বশেষে রফিক স্যারকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। রফিক স্যারকে, সেটা হলো যে আমার একজন সম্মানিত মুক্তিযোদ্ধাকে স্যার কষ্ট করে নিয়ে আসছেন এবং আমার প্রতি কষ্ট করে নিয়ে আসছেন। রফিক স্যার, আপনার প্রতি প্রতিষ্ঠানের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা।
এবং মুস্তাক স্যারের বাড়ির পাশে। মুস্তাক স্যার আমাকে রাত্রি ফোন করে আমাকে পাগল করে খাইবে না, আমার খুব ভালো লাগে। আমার জন্য আমার মতো ক্ষুদ্র না জানা একটা মানুষের জন্য অনেক বড় পড়া, অনেক বড় পড়া। এবং আপনারা সবাই এত বড় মাপের মানুষ, এত বড় মাপের মানুষ। আমি যদি এই প্রতিষ্ঠানে না আসতাম তাহলে আমার ধারণা থাকতো না যে মানুষ কত বড় হতে পারে। এটা আমি আপনাদেরকে এসে দেখলাম। এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে স্যার ম্যাডামরা যে সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ আল্লাহ আমার করে দিয়েছেন, সেখানে দেখছি আমার স্যার ম্যাডামরা অনেক বড় মাপের মানুষ। আর এই প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মচারী কর্মকর্তা আছে, আমি তাদের কঠিন পরিশ্রম দেখে বিস্মিত হয়েছি। আমি ভাবতে পারি না যে মুহূর্তে মুস্তাক স্যার, আহা ম্যাডাম এবং শামীম স্যারের সামনে বললো স্যার সমস্ত বেঞ্চ গুলা লাগানো হয়ে গেছে। আমি লিটারালি আই হ্যাভ বিন কিপিং মাই দিস হ্যান্ড অন মাই ওল্ড হেড, আমার এই চুলবিহীন মাথায় আমি হাত দিয়ে এরকম করতেছিলাম। ও মাই গড, হাউ কুড দে কমপ্লিট অল দোজ থিংস উইথিন দিস শর্ট স্প্যান অফ টাইম। সো আমি আমার সম্মানিত কর্মচারী কর্মকর্তা যারা পিছনে আছেন, আমি আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই চেষ্টা না থাকলে প্রতিষ্ঠান এই অল্প সময়ের মধ্যে যে শেপটায় আসছে এটা আসতো না। তো আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা একসাথেই থাকবো, একসাথেই কাজ করবো, চেষ্টা করবো এই প্রতিষ্ঠানটাকে আগিয়ে নেওয়ার জন্য। যেভাবে সরকার চেষ্টা করছে দেশটাকে আগিয়ে নেওয়ার জন্য, ঠিক অনুরূপ ভাবে আমরা চেষ্টা করবো শিক্ষা ক্ষেত্রে আমরা যেন কিছু করে রেখে দিতে পারি। So that the someone else come afterwards and he is bound to study good grades, which we could keep on this particular place. If it is cultivated later on, then we will be saying that there was the success of the people, those who had been, that means those who had been at present in this particular institution. So thank you very much once again for joining us and listening all those things carefully. And আমি যদি কোনো ভুল করে ফেলি তাহলে please do exonerate me. I would like to use the particular word here, exonerate. Probably the English search they will be knowing this particular word. So thank you very much once again, sir. Thank you very much, sir. Thank you very much.